আজকে আমাদের শুরু হবে কি মিক্স জিকের পার্ট 17 শুরু হবে। তো চলো শুরু করা যাক। বলছে দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের স্তরের ক্রম কোনটা। তাহলে দেখো প্রথমে আসবে তোমার হচ্ছে ট্রোপোস্ফিয়ার আসবে, তারপরে আসবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার আসবে, তারপরে মেসোস্ফিয়ার আসবে, তারপরে কি থার্মোস্ফিয়ার আসবে। ট্রোপোস্ফিয়ারে কোথায় থাকি আমরা? ট্রোপোস্ফিয়ারেতেই আমরা বসবাস কিন্তু করে থাকি, তাই না? তাহলে ট্রোপোস্ফিয়ারে কি হবে, তোমার যত উচ্চতা বাড়বে তত কি তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। এরপর ধরুন ট্রোপোস্ফিয়ারের পরে কি আসবে, তোমার স্ট্র্যাটোস্ফিয়ার আসবে, যেখানেতে কি বলতো জাহাজ চলাচল যেখানে করে, উড়োজাহাজ যেখানে চলাচল করে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বা স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়ে থাকে শান্ত মণ্ডলও কিন্তু বলা হয়ে থাকে স্ট্র্যাটোস্ফিয়ারকে। এবং এইখানেতে স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে বলতো, ওজন আছে কিন্তু, ওজন স্তর কিন্তু এখানে রয়েছে, ওজন স্তর। ওকে, আর ওজন মাপা হয় কি একক দ্বারা, মনে রাখবে ডবসন একক দ্বারা কিন্তু মাপা হয়, বা ডবসন যন্ত্রের দ্বারা কিন্তু মাপা হয়ে থাকে ওজন। আচ্ছা, এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে তো সবকিছু বুঝতে পারছো। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, হাইট বাড়তে বাড়তে মানে উচ্চতা বাড়তে বাড়তে এর কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় স্ট্র্যাটোস্ফিয়ারেতে। মেসোস্ফিয়ার হচ্ছে কি, মেসোস্ফিয়ার হচ্ছে মনে রাখবে এটা ঠান্ডা একটা স্তর, ঠিক আছে, ঠান্ডা। এবং থার্মোস্ফিয়ারে কি খুবই এখানে গরম হয়, খুবই গরম একটা স্তর থার্মোস্ফিয়ারেতে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে দেখো IUCN প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংঘ IUCN এর সদর দপ্তর কোথায়? তো IUCN এর সদর দপ্তর হচ্ছে কোথায়, তোমার সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ডে। আচ্ছা, যদি বলা হয় যে ইউএন মানে ইউএন এর সদর দপ্তর কোথায়, ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, এটা কোথায় অবস্থিত বলো তো? নিউ ইয়র্কে কিন্তু এটা। ওকে, আচ্ছা, যদি বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের কোথায় অবস্থিত বলো তো? ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে মনে রাখবে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসিতে কিন্তু অবস্থিত, সেটা হচ্ছে কি ইউএসএতে, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গাপুরেতে কি অবস্থিত? সিঙ্গাপুরেতে, সিঙ্গাপুরেতে অবস্থিত কিন্তু মনে রাখবে এশিয়া প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক, ইকোনমিক কোঅপারেশন, কোঅপারেশন, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? সিঙ্গাপুরে অবস্থিত। এবার দেখো নিম্নলিখিত কোন বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে না, সেটা রাইট অ্যান্সার হবে কি অর্থ বিল পাস। তো অর্থ বিল পাসের ক্ষেত্রে কি হয়, সেটা লোকসভাতেই প্রথম যেতে হবে, ঠিক আছে। এবং সেটা অ্যাকচুয়ালি অর্থ বিল কি অর্থ বিল না সেটা ডিসাইড করে দেবে কিন্তু লোকসভার স্পিকার, সেটাকে ডিসাইড করে দেয়, ঠিক আছে। লোকসভার স্পিকার কিন্তু সেটাকে ডিসাইড করবে। আচ্ছা, এবার দেখো অর্থ বিল পাস হওয়ার আগেই মানে অর্থ বিল মানে হচ্ছে লোকসভাতে উত্থাপন করার আগে তোমার ওর প্রেসিডেন্টের কিন্তু আগেই সাইন লাগে। প্রেসিডেন্টের সাইন কিন্তু এখানে ম্যান্ডেটরি, আগে প্রেসিডেন্টের সাইন থাকবে, তারপরে সেটা যাবে লোকসভার স্পিকারের কাছে এবং লোকসভার স্পিকার ডিসাইড করবে যে এটা আদৌ অর্থ বিল কি অর্থ বিল না। যদি অর্থ বিল হয় তাহলে আলোচনা শুরু হবে, আর অর্থ বিল না হলে সেটা বাদ চলে যাবে। ওকে, নেক্সট হলো, এবং এটা সবসময় কিন্তু মনে রাখবে লোকসভাতেই প্রথম হবে, এটা রাজ্যসভায় কিন্তু অর্থ বিলের কোনো কাজ নেই। নেক্সট হলো, বলছে রাজ্যসভার আসন সংখ্যা সম্পর্কিত নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি ভুল। তাহলে জোড়াগুলির মধ্যে ভুল হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কটা সিট আছে? উত্তরপ্রদেশে 31টা সিট আছে রাজ্যসভাতে। এবং লোকসভাতে কতগুলো সিট আছে? লোকসভাতে মনে রাখবে 80টা সিট আছে লোকসভাতে, এবং এইটাই মনে রাখবে সর্বোচ্চ কিন্তু, ঠিক আছে, এটাই কিন্তু সর্বোচ্চ। আচ্ছা, আর পশ্চিমবঙ্গে দেখো রাজ্যসভাতে হচ্ছে 16টা, লোকসভাতে তাহলে কটা? লোকসভাতে কিন্তু 42টি। নেক্সট হলো, বলছে নিচের কোন কোন সাবসিডিয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মালিকাধীন নয়, মালিকাধীন নয় বলেছে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি আইডিএফসি। আইডিএফসি একদম পুরোপুরি রিজার্ভ ব্যাংকের থেকে পুরোপুরি কিন্তু আলাদা একটা জায়গা, ও শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা কর্পোরেট সেক্টর নিয়ে জেনারেলিও ডিল করে থাকে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, আইডিএফসি, এটা হচ্ছে ফুল ফর্ম। ওকে, নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি কোনটি তিনটি প্রধান ধরনের শিলার মধ্যে একটি নয়। তাহলে দেখো সেটা হচ্ছে কি তোমার চুম্বকীয় শিলা। চুম্বকীয় শিলা বলে কিছু আছে নাকি আদৌ কোনো কিছু জানা নেই। আচ্ছা, এবার দেখো আমাদের জানতে হবে কি পাললিক শিলা, আগ্নেয় শিলা, এইগুলোর কয়েকটা আমাদেরকে উদাহরণ জানতে হবে। যেমন ধরো না পাললিক শিলা আমি তোমাকে যদি বলি সেটা হচ্ছে কি স্যান্ডস্টোন, স্যান্ডস্টোন হচ্ছে কি পাললিক শিলা। তারপর হচ্ছে তোমার সেল, ঠিক আছে, তারপর হচ্ছে চক, আর একটা হচ্ছে কি লাইমস্টোন। এগুলো সব কিন্তু এক একটা পাললিক শিলার উদাহরণ। যদি তোমাকে বলে যে আগ্নেয় শিলার কি উদাহরণ আছে, তোমার হচ্ছে কি গ্রানাইট, ঠিক আছে, ব্যাসল্ট, রায়োলাইট, গ্যাব্রো, ঠিক আছে, রায়োলাইট, গ্যাব্রো, পিউমিস। পিউমিসটা কি বলতো? পিউমিস হচ্ছে কিন্তু একটা আগ্নেয় শিলাই, কিন্তু এটা কি জানো তো, মানে এটা তোমার
উপরে উঠে আসে, কিন্তু সেটা দেখবে অনেকগুলো ফ্যানার আকারে দেখবে জমে যায় দেখবে উপরেতে। ঠিক আছে, সেটা হচ্ছে আগ্নেয় মানে অগ্নুৎপাতটি এক ধরনের একটা ফেনা। সেই ফেনাটা পরবর্তীকালে জমে যায়, জমে গিয়ে একটা পাথর তৈরি করে, সেটা হচ্ছে কি পিউমিস। তো এই পিউমিসটা দিয়ে কিন্তু আমরা দেখবে পা পরিষ্কার করে থাকি, পাগুলো যেটার উপর দিয়ে ঘষা হয়, যে পা পরিষ্কার, পায়ের রিডিগুলো পরিষ্কার করা হয় এই পিউমিস দিয়ে পরিষ্কার করা হয়ে থাকে। আচ্ছা, রূপান্তরিত শিলার এক্সাম্পল কি আছে? রূপান্তরিত হচ্ছে কি তোমার স্লেট, স্লেট আছে। আচ্ছা, নিস আছে, নিস, নিস। আচ্ছা, তারপরে কি আছে? মার্বেল আছে। ঠিক আছে, তারপর সিস্ট আছে। ঠিক আছে, তারপর কি আছে? তোমার চুনা পাথর আছে। তো এগুলো সব কি, এরপর সবগুলি হচ্ছে তোমার রূপান্তরিত শিলা। এবার নেক্সট চলো, বলছে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? দেখো, নবায়নযোগ্য যদি হতে, দেখো কয়লা তো তোমার ফুরিয়ে যাবে, তাই না? তেলও ফুরিয়ে যাবে একদিন, এবং প্রাকৃতিক গ্যাসও একদিন ফুরিয়ে যাবে। কিন্তু যেটা তুমি বারবার ইউজ করতে পারবে সেটা হচ্ছে কি তোমার জোয়ার ভাটার ক্ষমতা। নেক্সট দেখো, বলছে চাঁদের আকার পৃথিবীর আকারের তুলনায় কত গুণ? ঠিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে 1/4 গুণ। তাহলে চাঁদের আকার পৃথিবীর আকারের 1/4 গুণ। কিন্তু যদি বলা হয় আকারের এত গুণ, এবার যদি বলো যে পৃথিবীর যেটা গ্র্যাভিটি, তাহলে পৃথিবীর গ্র্যাভিটির কত গুণ বলো তো? সেটা মনে রাখবে 1/6 গুণ। ঠিক আছে, পৃথিবীর গ্র্যাভিটির হচ্ছে 1/6 গুণ হচ্ছে সেটা হচ্ছে চাঁদের যেটা গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণটা। ওকে, তারপরে নেক্সট দেখো, বলছে 1969 সালে কয়টি ব্যাংক জাতীয়করণ করা হয়? 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। তো এই যখন জাতীয়করণ করা হয় তখন কোন 5-এর প্ল্যান চলছিল? তখন চলছিল কিন্তু 4th 5-year প্ল্যান কিন্তু তখন চলছিল। তো এটা কত সাল থেকে কত সাল অবধি চলেছে? 1969 থেকে 1974 সাল অবধি চলেছে। আর যখন জাতীয়করণ হয় তখন আমাদের প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন কে? প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে তোমার 1969 সালে এটা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী। সরি, ইন্দিরা গান্ধী না, এবার হোল্ড করো। ওকে, এটা ইন্দিরা গান্ধী হবে তোমার রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধীর সময়তেই। ইন্দিরা গান্ধী হবে এটা, ইন্দিরা গান্ধী। ওকে, তাহলে বুঝিয়ে গেলে। এবার চলো নেক্সট, বলছে ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের নির্দেশক পরিকল্পনা গৃহীত হয়েছিল। এবার নির্দেশক পরিকল্পনা মানে জানো? যেখানে সরকারের ক্ষমতা লিমিটেড থাকবে, মানে সরকার বেশি সব জায়গায় হস্তক্ষেপ করবে না, মানে এরপর কি থাকবে? প্রাইভেটাইজেশন অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে। তো সেটা কি 8th 5-এর প্ল্যানেতে হয়েছিল, 8th 5-এর প্ল্যান। এবার নির্দেশক পরিকল্পনা যেটাকে বলা হয় থাকে ইন্ডিকেটিভ পরিকল্পনা, ইন্ডিকেটিভ প্ল্যানিং। তো 8th 5-এর প্ল্যান কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল? সেটা 1992 থেকে 1997 অবধি কিন্তু হয়েছিল। ঠিক আছে, 8th 5-এর প্ল্যান। তো এবার দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? 1974 থেকে 1979। আচ্ছা, অষ্টমটা তো এখানে বলেই দিলাম, অষ্টমটাই তো রাইট অ্যান্সার। আর ষষ্ঠটা কত থেকে কত? 1980 থেকে 85 হচ্ছে ষষ্ঠ। এবং চতুর্থ কত থেকে কত? চতুর্থ হচ্ছে 1969 থেকে 1974। নেক্সট চলো, দক্ষিণ ভারতে বৈষ্ণব ভক্তি সাধুরা কি নামে পরিচিত? সেটা হচ্ছে কি নামে পরিচিত? আলভার নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলায় প্রধানত লৌহ আকরিক খনন করা হয়? সেটা হচ্ছে কি পুরুলিয়া। নিম্নলিখিত কোন দেশটি G20 এর সদস্য নয়? G20 এর সদস্য নয় কে? সেটা হচ্ছে কি তোমার বাংলাদেশ। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছে কিন্তু তোমাকে জওহরলাল নেহরু লিখেছে। তো জওহরলাল নেহরুর মানে যদি বলা হয় জন্ম তারিখ কত? নভেম্বরের 14 তারিখ হচ্ছে তার জন্মদিন। তো এই 14 তারিখে কি করা হয়? নভেম্বরের 14 তারিখে চিলড্রেন্স ডে পালন করা হয়, চিলড্রেন্স ডে পালন করা হয়। আচ্ছা, তো তিনি ছিলেন কি? তিনি ছিলেন পিএম। ঠিক আছে, কখনকার পিএম মনে রাখবে? ডিউরিং ইন্দো চায়না ওয়ার, মানে ইন্দো চায়না ওয়ার মানে চায়নার সাথে ইন্ডিয়ার যুদ্ধের সময় তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, যদি বলে তিনি ভারতরত্ন কবে পেয়েছিলেন? ভারতরত্ন তিনি পেয়েছিলেন 1952 সালে তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, তো এরপর যদি জওহরলাল নেহরু কোথায় তাকে মানে কোথায় আর কি পোড়ানো কোথায় হয়েছিল, মানে তার ক্রিমেশন কোথায় হয়েছিল? তার ক্রিমেশন হয়েছিল কোথায়? সেটা মনে রাখবে শান্তিবান। ঠিক আছে, শান্তিবানেতে তার কিন্তু ক্রিমেশন হয়েছিল। এবার দেখো মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই সম্বন্ধে যদি বলা হয় যে ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, ফার্স্ট
নন কংগ্রেস প্রাইম মিনিস্টার, ঠিক আছে, নন কংগ্রেস পিএম ছিলেন হচ্ছে মোরারজি দেশাই। এবং তিনি ভারতরত্ন কত সালে পেয়েছিলেন ভারতরত্ন? সেটা হচ্ছে 1991 সালে। এবং মনে রাখবে তিনি হচ্ছেন প্রথম প্রথম এমপি, মানে কি মেম্বার অফ পার্লামেন্ট, এবং প্রথম প্রথম ডেপুটি পিএম, ডেপুটি পিএম, ডেপুটি পিএম যিনি যিনি রিজাইন করেছিলেন, যিনি রিজাইন করেছিলেন করেছিলেন। আচ্ছা, এবার দেখো মোরারজি দেশাই সম্বন্ধে আরো যদি কিছু বলি, তার একটা লেখা বই আছে দ্য স্টোরি অফ মাই লাইফ, দ্য স্টোরি অফ মাই লাইফ, এটা হচ্ছে তার লেখা বই। এবং তার ক্রিমেশন কোথাও হয়েছিল, ঠিক আছে, তাকে কোথায় দাহ করা হয়েছিল, সেটা হচ্ছে কি অভয় ঘাট, অভয় ঘাটেতে তাকে দাহ করা হয়েছিল। এবার নেক্সট দেখো লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে এমন একটা প্রধানমন্ত্রী যিনি কি মানে একমাত্র প্রধানমন্ত্রী, একমাত্র একমাত্র পিএম যিনি দেশের বাইরে, যিনি দেশের বাইরে মানে দেশের বাইরে মৃত্যু হয়েছে, দেশের বাইরে মারা গেছেন, তিনি দেশের বাইরে মারা গেছেন। ওকে, আর তার সময় মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি তাসখেন্দ, ঠিক আছে, তাসখেন্দ, তাসখেন্দ চুক্তি হয়েছিল, তাসখেন্দ চুক্তি হয়েছিল, ঠিক আছে, বা তাসখেন্দ এগ্রিমেন্ট হয়েছিল কার সাথে? পাকিস্তানের সাথে হয়েছিল, ঠিক আছে, পাকিস্তানের সাথে হয়েছিল। তো কত সালে মনে রাখবো, ওটা হচ্ছে 10ই জানুয়ারি 1966, ঠিক আছে, 10ই জানুয়ারি 1966 পাকিস্তানের সাথে তাসখেন্দ এগ্রিমেন্ট হয়েছিল। এবং লাল বাহাদুর শাস্ত্রীর সম্বন্ধে একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে কি জয় জওয়ান জয় কিষান, ওকে, জয় কিষান, জয় জওয়ান জয় কিষান, ঠিক আছে। তো এটা হচ্ছিল তার কি প্রথমে। আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলার কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন কত কি লেখার জন্য? এটা হচ্ছে 1913 নোবেল পুরস্কার পেয়েছিলেন কি লেখার জন্য? গীতাঞ্জলি লেখার জন্য, তাই না? গীতাঞ্জলি লেখার জন্য। ওকে, চলো নেক্সট। বলছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? এটা হচ্ছে কি ভিহানতল্যা বিকাশ। দেখো বীমা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কোথায়? সেটা কোথায়? অবভিয়াসলি তোমার হায়দ্রাবাদেতে, যেটা হচ্ছে কি IRDA, ওকে, IRDA। এর অ্যাক্ট কত সালে এসেছিল? এর অ্যাক্ট এসেছিল তোমার 1999-এ কিন্তু এসেছিল এর অ্যাক্টটা, ঠিক আছে। তো চলো নেক্সট। বলছে হিমালয়ের নিচে কোন অংশটি কালী এবং তিস্তা নদীর মধ্য দিয়ে গেছে? কালী এবং তিস্তা নদীর মধ্য দিয়ে গেছে। তো এটা রাইট অ্যান্সার হচ্ছে কি নেপাল, ঠিক আছে, নেপাল হিমালয়। তো চলো একবার ভালো করে আবার লিখে নিতে হবে। যদি দেখো ইন্দাস আর যদি সতলুজ, ইন্দাস টু সতলুজ, ওকে, মানে সিন্ধু থেকে শতদ্রু, এটা হচ্ছে কি পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব বা কাশ্মীর হিমালয় বলতে পারো এটাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি সতলুজ থেকে কালী, ঠিক আছে, সতলুজ টু কালী নদী, কালী নদী অবধি তোমার হচ্ছে কি কুমায়ুন, কুমায়ুন হিমালয়, ওকে। কালী থেকে তিস্তা, কালী থেকে তিস্তা হচ্ছে তোমার কি নেপাল, নেপাল হিমালয়ে অবস্থিত। এবং তিস্তা থেকে দিহং, তিস্তা থেকে দিহং, তিস্তা থেকে দিহং হচ্ছে কি আসাম হিমালয়। আর দিহং এর পরের গুলো বিয়ন্ড দিহং যদি হয়, তোমার বিয়ন্ড দিহং যদি হয় সেটাকে বলা থাকে পূর্বাঞ্চল, মানে দিহং এর পরে আর কি পূর্বাঞ্চল। তাহলে এখানে তো রাইট আনসার বুঝতে পারছো নেপাল। ওকে, নেক্সট দেখো নিচের খেলোয়াড়দের মধ্যে কে জ্যাভলিনের নিক্ষেপের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে কি নীরজ চোপড়া, ঠিক আছে। আচ্ছা, পঙ্কজ আদবানি কি? মনে রাখবে এটা হচ্ছে বিলিয়ার্ড, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার, ঠিক আছে, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। আচ্ছা, সৌরভ চৌধুরী কি? সৌরভ চৌধুরী হচ্ছে শুটার, শুটার হচ্ছে সৌরভ চৌধুরী। আর মানিক বাত্রা হচ্ছে কি তোমার কি টেবিল টেনিস, মানিক বাত্রা টেবিল টেনিস। ওকে, নেক্সট হলো। আর নীরজ চোপড়া বাড়ি কোথায়? নীরজ চোপড়া বাড়ি হচ্ছে পানিপত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে কি তোমার জ্যোতি বসু।
তো জ্যোতি বসু কত সাল থেকে কত সাল অবধি ছিলেন? 1977 থেকে 2000 সাল অবধি কিন্তু ছিলেন। আচ্ছা, এবার দেখো বিধানচন্দ্র রায় কি ছিলেন? মানে ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখন সিএম কে আছে? এখন সিএম হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 8তম সিএম এখন। নেক্সট হলো, বলছে কর্মহীনতা দেখা যায় যখন লোকেরা কি তারা যা করতে সক্ষম তার চেয়ে কম কাজ যখন করে, তাহলে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন 3। বলছে ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? ভারতনাট্যম নৃত্যটা কিন্তু তামিলনাড়ুর সাথে যুক্ত। মধ্যপ্রদেশের ডান্সটা হচ্ছে কি মটকি, মধ্যপ্রদেশে কি মটকি ডান্স হচ্ছে মধ্যপ্রদেশে। মহারাষ্ট্রে কি লাবণী, মহারাষ্ট্রে লাবণী। আর কেরালাই হচ্ছে কি তোমার কথাকলি। ঠিক আছে, কুচিপুরি কোথায়? কুচিপুরি হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন কি শ্রী গণেশ বাসুদেব মহাবলঙ্কর। গণেশ বাসুদেব মহাবলঙ্কর ছিলেন প্রথম একদমই আর কি স্পিকার ছিলেন। তো তাকে বলা হতো ফাদার অফ লোকসভা বলেছিল কে? এটা প্রশ্নটা পড়ে, ফাদার অফ লোকসভা বলেছিল কে? সেটা মনে রাখবে। জওহরলাল নেহেরু বলেছিলেন কাকে? এই জিভি মাভালাঙ্কারকে বলেছিলেন। জওহরলাল নেহেরু বলেছিলেন জিভি মাভালাঙ্কারকে ফাদার অফ লোকসভা। ওকে, আর তিনি হচ্ছেন কি প্রথম স্পিকার, এটা তো প্রথমেই বলে দেওয়া হয়েছে। এবার দেখো সর্দার হুকুম সিং। সর্দার হুকুম সিং কে ছিলেন? তিনি ছিলেন কি থার্ড স্পিকার, তৃতীয় স্পিকার ছিলেন তিনি। আচ্ছা, নীলম সঞ্জীব রেড্ডি কে ছিলেন? সেটা মনে রাখবে সিক্সথ প্রেসিডেন্ট ছিলেন, সিক্সথ প্রেসিডেন্ট 1977 থেকে 1982 অব্দি। নেক্সট হলো, বলছে কোন সুরকার বাংলা গানে প্রথম ঠুমরি শৈলী ব্যবহার করেছিলেন? তো সেটা হচ্ছে কি অতুল প্রসাদ সেন। নেক্সট বলছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? সেটা হচ্ছে রাইট অ্যান্সার কি সাংবাদিকতা। তাহলে নিউজ পেপার, ম্যাগাজিন, ঠিক আছে ম্যাগাজিন, তো তারপর হচ্ছে অনলাইন জার্নালিজম, অনলাইন জার্নালিজম এইসবের জন্য দেওয়া হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো, বলছে কোন ভারতীয় খেলোয়াড়ের আত্মজীবনীর শিরোনাম হলো প্লেইং ইট মাই ওয়ে? প্লেইং ইট মাই ওয়ে কার? সচিন তেন্ডুলকারের হচ্ছে প্লেইং ইট মাই ওয়ে। আচ্ছা, কপিল দেবের কি? কপিল দেবের হচ্ছে ক্রিকেট মাই স্টাইল, ক্রিকেট মাই স্টাইল, এটা হচ্ছে কপিল দেবের লেখা বইয়ের নাম। আর আরেকটা কি হচ্ছে স্ট্রেট ফ্রম মাই হার্ট, স্ট্রেট ফ্রম মাই হার্ট, এটা হচ্ছে কি কপিল দেবের লেখা বইয়ের নাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো হচ্ছে তোমার কি রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর একবার হোল্ড করো। হ্যাঁ চলো, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর বইয়ের লেখার নাম কি? স্টার গেজিং। ঠিক আছে, স্টার গেজিং হচ্ছে রবি শাস্ত্রীর লেখা বইয়ের নাম, স্টার গেজিং। বা স্টার গেজিং দিয়ে এরকম করে ড্যাশ দিয়ে দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ, দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ। আর সৌরভ গাঙ্গুলির কি এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে কি সৌরভ গাঙ্গুলি লেখা বইয়ের নাম। তো চলো আজকের জন্য আপাতত এখানেই, আবার দেখা।